আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের বাংলা 9 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রশ্নগুলো সমাধান করব, আপনারা চেষ্টা করবেন উত্তর করার জন্য। আমি পাশাপাশি ব্যাখ্যা করে দেব, একটু নোট করে নেবেন। পিডিএফ গুলো এখন পাচ্ছেন কিনা জানি না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, আমি একটু চেষ্টা করব এখানে লিখে দেওয়ার জন্য, আপনারা একটু নোটও করতে পারেন। সাইলেন্ট করে সবাই একটু নোট করার চেষ্টা করবেন, হ্যাঁ। আর এখন কি আপনারা পিডিএফ গুলো পাচ্ছেন? আপনাদের কি কোনো গ্রুপ করা হয়েছে? জানি না আমি সঠিক। আপনাদের লাস্ট যে ক্লাস নিচ্ছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইমারিতে ওখান থেকেও কিন্তু কমন পড়তে পারে যারা তৃতীয় ধাপে। না, বোর্ড ঝাপসা না, বোর্ড ঠিক আছে। একটু জুম করে দিলেই ঠিক হয়ে যাবে, হ্যাঁ। এখন জুম করা নাই তো সেই জন্য এরকম লাগছে আর কি। প্রাইমারি যারা তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছিলেন এখানে কেউ আছেন? আচ্ছা, যাই হোক, জুম করে দিলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের আজকে প্রথম হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী থেকে আমাদের পড়তে হবে। এবার দেখুন বোর্ড ঠিক আছে কিনা এখন। এবার বোর্ড ঠিক আছে না এখন? আচ্ছা, আপনাদের A to Z এবং আমাদের জব সলিউশনের এগুলো সম্ভবত কোনো গ্রুপ হয়নি আর কি। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটি শুরু করি। সবাই উত্তর করার চেষ্টা করবেন। জীবনে জেঠামি এবং সাহিত্যে নেকামি সহ্য করতে পারতেন না কে? এটা একটা বিখ্যাত একটা উক্তি, এবং এটা আমরা সবাই জানি। এটা কি, কে সহ্য করতে পারতেন না বলুন তো? আরো একটু জুম করতে হবে। আচ্ছা, আর একটু জুম করে দিচ্ছি। হুম, এবার দেখুন ঠিক আছে কিনা। এখন ঠিক থাকার কথা। প্রমথ চৌধুরী, তাই না? জীবনে জ্যাঠামি এবং সাহিত্যে নেকামি এই দুইটা জিনিস পছন্দ করতেন না কে? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, তার একটা প্রবন্ধ রয়েছে বই পড়া নামে, তাই না? বই পড়া নামে তার একটা প্রবন্ধ রয়েছে। সেখানে তিনি আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি, যে মানুষ যখন সাহিত্য চর্চা করে সেই সাহিত্যটা যদি আহ শুধু মানুষের মুখে থাকে, যদি সেটা কলমে না থাকে, তাহলে কলমটাতে শুধু কালির দাগই পড়বে, কিন্তু সাহিত্য হবে না। অর্থাৎ সাহিত্যের যে মর্যাদা, সাহিত্যের যে একটা আহ কি বলে উচ্চমার্গীয় ব্যাপার, সেটা যদি না থাকে তাহলে সাহিত্য হয় না। সেজন্য তিনি জীবনে জ্যাঠামি এবং সাহিত্যে নেকামি, অর্থাৎ নেকামি করে কোনো সাহিত্য হবে না। সাহিত্য হইতে হবে ফলপ্রসূ জিনিস, যেটার মাধ্যমে সমাজ জীবন উপকৃত হবে, মানব জীবন উপকৃত হবে, এরকম কিছু হইতে হবে। এটা তিনি পছন্দ করতেন। আচ্ছা, প্রমথ চৌধুরী, যেহেতু প্রমথ চৌধুরী নিয়ে আমাদের কথা বলতে হবে, প্রমথ চৌধুরী নিয়ে আমরা যদি কথা বলতে যাই তাহলে তার বিখ্যাত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। প্রমথ চৌধুরী, দেখেন, প্রমথ চৌধুরী তার যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। প্রথমত হচ্ছে তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক, তাই না? বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী। এই চলিত রীতি প্রবর্তনে একটা বিখ্যাত পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটার নাম কি? সবুজ পত্র। এই সবুজ পত্র পত্রিকাটা তিনি সম্পাদনা করতেন। সবুজ পত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হতো? 1914 সালে প্রকাশিত হয়। এটা তিনি সম্পাদনা করেছেন। এই প্রমথ চৌধুরী, তাকে কি বলা হতো? বীরবল। তার ছদ্মনাম কি? বীরবল। তিনি কি রচনা করেছিলেন? বীরবলের হালখাতা। আবার অনেকে বলে থাকেন তার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কমলাকান্ত। কমলা, না কমলাকান্ত না, বীরবল। কমলাকান্ত সে না, কমলাকান্ত আরেকজন। কমলাকান্ত হচ্ছে বঙ্কিম, হ্যাঁ। আচ্ছা, এখন এই প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকাটি চলিত রীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচ্ছা, অ্যাপে ঢুকতে পারেন না, সেটা হচ্ছে আমাদের আপডেটের কাজ চলছে তো সেজন্য আর কি। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সমাধান করার জন্য, এখনো সমাধান হয়নি। হয়ে গেলে আপনারা সবাই
পেয়ে যাবেন। এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন, হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন। প্রমোদ চৌধুরীর এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তার একটা গ্রন্থ রয়েছে এই নামে, সেটার নাম হচ্ছে কি, বীরবলের হালখাতা। বীরবলের হালখাতা। আর যেহেতু রোজা রমজানের দিন, শেষ সময়ে এসে সবাই কিন্তু আহ ঈদের ছুটি আমাদের 8 তারিখের পর থেকে, অর্থাৎ 9 তারিখ থেকে, হ্যাঁ, আমাদের 9 তারিখ থেকে ঈদের ছুটি কয় তারিখ পর্যন্ত হবে, 14 তারিখ পর্যন্ত, 9 থেকে 14 তারিখ পর্যন্ত হবে। আপনাদের সর্বশেষ 8 তারিখ ক্লাস হবে, তারপরে আরেকবার 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে আর কি। এটা হচ্ছে ঈদের ছুটি। আচ্ছা, বীরবলের হালখাতা, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা মনে রাখবেন। প্রমোদ চৌধুরী তিনি বই পড়া যে প্রবন্ধটি রচনা করেছেন, এটা তার বিখ্যাত। এবং তার একটা বিখ্যাত উক্তি রয়েছে আর একটা, সেটা কি, স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। স্বশিক্ষিত লোক মাত্রই কি, সুশিক্ষিত। এটা তার একটা বিখ্যাত উক্তি। আপনারা জানেন যে উক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ। কমলাকান্তের জবানবন্দি, কমলাকান্তের দপ্তরের একটা অংশ হচ্ছে কমলাকান্তের জবানবন্দি, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রমোদ চৌধুরী সম্পর্কে আমরা প্রাথমিক কিছু জানলাম। পরবর্তী প্রশ্ন দিয়ে দেখি আর কি কি আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে বঙ্কিমও আছে, হ্যাঁ। তো ওই বঙ্কিম হচ্ছে কমলাকান্ত, হ্যাঁ। কমলাকান্তের দপ্তর তার একটা হাস্যরসাত্মক প্রবন্ধ গ্রন্থ। এটা 3টা পার্ট রয়েছে, যেমন কমলাকান্তের জবানবন্দি, বিড়াল, এগুলো। এছাড়াও বঙ্কিম তো আমাদের সার্থক উপন্যাসের জনক। আমরা আগেও পড়েছি, গত ক্লাসে ছিল সে, সেখানে আমরা পড়েছি তিনি সার্থক উপন্যাসের জনক, সার্থক রোমান্টিক উপন্যাসের জনক। তারপরে হচ্ছে সৈয়দ মোজতবা আলী। সৈয়দ মোজতবা আলী, তার বিশেষত্ব কি, সৈয়দ মোজতবা আলীর বিশেষত্ব কি বলুন তো? সৈয়দ মোজতবা আলী তিনি কি রচনা করেছেন? সৈয়দ মোজতবা আলীর বিশেষত্ব কি বলুন তো? সৈয়দ মোজতবা আলী, তার একটা বিখ্যাত, হ্যাঁ, শুধু চাচা লিখছেন কেন, চাচা কাহিনী লিখেন। চাচা কাহিনী, আমাদের কাহিনী নিয়ে আছে দুইটা, একটা হচ্ছে চাচা কাহিনী, আর একটা হচ্ছে বুবা কাহিনী, তাই না? বুবা কাহিনী হচ্ছে একটা উপন্যাস। এটা রচয়িতা কে? এটা রচিত হচ্ছে জসিমউদ্দিন। চাচা কাহিনী সৈয়দ মোজতবা আলী। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আসেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, আমি এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি করেছেন কে? রবীন্দ্রনাথ, মোহাম্মদ লতফুর রহমান, প্রমোদ চৌধুরী? না, প্রমোদ চৌধুরী। কারণ আমরা একটু আগে পড়ে ফেললাম যেহেতু, এই জন্য আর এখানে সময় দিচ্ছি না, উত্তর করে নিয়েছি। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? এটা হচ্ছে তার একটা গল্প গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। কার? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে একটা তেল নুন লকড়ি। প্রমোদ চৌধুরীর অনুবাদ গ্রন্থ আছে কি বলুন তো? প্রমোদ চৌধুরীর আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিল প্রমোদ চৌধুরী। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সে একটু চাপ প্রয়োগ করেই চলিত রীতিতে লেখালেখি করতে বাধ্য করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম চলিত রীতিতে ঘরে বাইরে উপন্যাসটি রচনা করেন। তিনি এটি সবুজ পত্র পত্রিকায় প্রকাশ করেছিলেন। 1 নাম্বারটা, 1 নাম্বার তো দিয়ে দিয়েছি। আপনারা পরে জয়েন করলে তো চাইলে আবার ঝামেলা, হ্যাঁ। জীবনে যেটা এবং সাহিত্যে নাকামি সহ্য করতে পারতেন না, প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোকমাত্র সুশিক্ষিত উক্তিটিকার, প্রমোদ চৌধুরী। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমোদ চৌধুরী। আচ্ছা, প্রমোদ চৌধুরী নিয়ে আরেকটা প্রশ্ন আছে ওই পাশে, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে সিরিয়ালটা একটু উল্টো হয়ে গেছে আর কি, সমস্যা নেই। মুতাহার হোসেন চৌধুরী, আরেকজন প্রাবন্ধিক, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত প্রাবন্ধিক, মুতাহার হোসেন চৌধুরী। দেখুন, জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ তার একটা প্রবন্ধ, এটা কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্গত।
আপনারা খেয়াল করে দেখবেন এখন পরীক্ষাগুলো যে হয় সেই পরীক্ষাগুলোতে আমাদের নবম দশম শ্রেণী, তারপরে হচ্ছে হাই স্কুল লেভেল, কলেজ লেভেলের যে পাঠ্যগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে, যেমন জীবন ও বৃক্ষ। এটা কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত, মুতাহার হোসেন চৌধুরী রচিত। তাহলে এখানে কাকে তপোবন প্রেমিক বলেছেন? তিনি জীবন ও বৃক্ষ, তিনি জীবনটাকে, মানুষের জীবনকে, মানব জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? দেখেন, জীবন ও বৃক্ষ। মুতাহার হোসেন চৌধুরী জীবনকে বৃক্ষের সাথে তুলনা করেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর সেটা তুলনা করেছিলেন কার সাথে? নদীর সাথে। এখন এইখানে তিনি উল্লেখ করেছেন তপোবন প্রেমিক হিসেবে কাকে? উত্তর করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে। কেউ এটা পড়েন নাই জীবন ও বৃক্ষ প্রবন্ধ? এখানে এমন কেউ নাই যে ইন্টারমিডিয়েটে এটা পেয়েছিলেন? যারা হচ্ছে বিশেষ করে আপনারা 16, 15, তারপরে হচ্ছে 17 এই সময়টাতে যারা পরীক্ষা দিয়েছেন ইন্টারমিডিয়েট, তারা তো অবশ্যই পাওয়ার কথা। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন ঔপন্যাসিক ছিলেন। তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। তার বিখ্যাত উপন্যাসের নাম কি? পথের পাঁচালী। তার আরেকটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটার নাম হচ্ছে কি? ইছামতি, একটা নদীর নামে। হ্যাঁ, ইছামতি একটা নদীর নামে তার বিখ্যাত উপন্যাস রয়েছে। তারপরে দেখেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন তিনি পল্লী কবি ছিলেন। তিনি আহ রচনা করেছেন কি? কবর, বিখ্যাত কবিতা তিনি রচনা করেছেন। রাখালি কাব্যগ্রন্থ। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে কি? নকশি কাঁথার মাঠ। আচ্ছা, তিনি সুজন মারিয়ার গাথ লিখেছেন। জসিমউদ্দিনের একটা নাটক রয়েছে বেদের মেয়ে, নাম কি? কিছুক্ষণ পরে আমরা জসিমউদ্দিনও পাবো। বেদের মেয়ে। আচ্ছা, বেদের মেয়ে জসিমউদ্দিনের নাটক। বেনের মেয়ে কি বলেন তো? বেনের মেয়ে, আপনারা যদি আমার আগের লাইভ ক্লাস দেখে থাকেন সেখানে আমি বেনের মেয়ে এবং বেদের মেয়ে নিয়ে কথা বলেছি। যারা দেখেছেন তারা বলতে পারবেন। বেনের মেয়ে, বেদের মেয়ে হচ্ছে জসীমউদ্দিনের একটি নাটক। বেনের মেয়েটা কি বলুন তো? বেনের মেয়ে, বেনের মেয়েটা কি হবে? হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রীর একটা উপন্যাস। হরপ্রসাদ শাস্ত্রীর একটি উপন্যাস হচ্ছে বেনের মেয়ে। হরপ্রসাদ। আচ্ছা, তারপরে কি? শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তাকে তপোবন প্রেমিক কেন বলেছেন বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বৃক্ষ নামে কিন্তু একটা কবিতা রয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি গাছপালা নিয়ে কিন্তু আহ অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন প্রকৃতি নিয়ে। এই জন্য তাকে তপোবন প্রেমিক বলেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন উপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস বা শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। এবং শ্রীকান্তের একটা চরিত্র আছে, নাম হচ্ছে ইন্দ্রনাথ। এই ইন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র, হচ্ছে ইন্দ্রনাথ। শরৎচন্দ্রের বিখ্যাত যে উপন্যাস তার মধ্যে আরো যদি বলি, দেবদাস, দেবদাস, পল্লী সমাজ, মেজদিদি, তারপর হচ্ছে শেষ প্রশ্ন, শেষের পরিচয়, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? ধর্ম হচ্ছে সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। এটা কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। কে বলেছেন এটা বলুন তো? মুতাহার হোসেন চৌধুরী। আমরা যেহেতু মুতাহার হোসেন চৌধুরী পড়ছি, তাহলে উত্তর তো এটাই হবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কে ছিলেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তার একটা তথ্য আপনাদেরকে দেই। সেটা হচ্ছে, আপনারা জানেন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, এই শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছিলেন কে? বসন্ত রঞ্জন, বসন্ত রঞ্জন রায়। আর এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে বরুচণ্ডী দাস। এখন আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন আহ বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। তো এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা রচনা করেছিলেন।
এটা একটা ব্যতিক্রম তথ্য, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে, কারণ মধ্যযুগ থেকে তো প্রশ্ন আসেই। সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যদি এখন অতিরিক্ত কোনো প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা লিখেছিলেন কে? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। প্রমোদ চৌধুরী তো আমরা আগেই দেখলাম, প্রমোদ চৌধুরীর বিখ্যাত গুলো। কাজী আব্দুল ওয়াদুদ, তার একটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে, এটার নাম হচ্ছে কি? শাশ্বত বাংলা। এটা একটু মনে রাখবেন, শাশ্বত বাংলা হচ্ছে তার আর একটা বিখ্যাত প্রবন্ধ। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, এটা নোট করে রাখবেন। আপনারা নোটগুলো কিভাবে করেন জানি না। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, পিডিএফ যখন পাবেন তখন তো আপনারা নিচে নিচে ব্যাখ্যা লেখা পাবেনই, পাশাপাশি সবচেয়ে মনে রাখার উপায় যেটা, সেটা হচ্ছে আপনি এই অপশনের পাশে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখা, যখনই পড়বেন তখনই পেয়ে যাবেন। শরৎচন্দ্র আমাদের একজন বিখ্যাত ঔপন্যাসিক। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তরণী পদক লাভ করেন? দেখেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য কয়েকজনকে জগত্তরণী পদক উপাধিতে ভূষিত করা হয়। এটা তিনি পেয়েছেন কত সালে? শরৎচন্দ্র কত সালে পেয়েছেন বলুন তো? 1936 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট, মানে ডক্টর অফ লিটারেচার, ডিলিট পেয়েছেন। আর জগত্তরণী পদক, যেটা, আচ্ছা, 1936 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা দুইটা থেকেই কিন্তু পেয়েছেন ডিলিট উপাধি। আর জগত্তরণী পেয়েছেন 1923 সালে। কত সালে? 1923 সালে তিনি জগত্তরণী পদক পেয়েছেন। কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনারা যারা জানেন তারা তো লিখবেন, যারা জানেন না তারাও লিখবেন, লিখার চেষ্টা করবেন, হ্যাঁ, যত লিখবেন তত মনে থাকবে। আচ্ছা, আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি, ধীরে ধীরে কথা বলছি, খুব স্পিডে বলছি না, কারণ যেহেতু একেবারেই ইফতারের আগ মুহূর্তে, এই সময় রোজা থেকে কথা বলাও কঠিন, আবার আপনাদেরকে দ্রুত কিছু লেখানোটাও কঠিন। হ্যাঁ, সবার জন্য কষ্টকর হবে। দেখুন, শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সরকার বলতে ব্রিটিশ সরকার, হ্যাঁ, ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল কোনটি? চরিত্রহীন, নিষ্কৃতি, দত্তা, পথের দাবি। দেখুন, পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র, আর পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ। যখন একই রকম নামের কিছু সাহিত্যকর্ম রয়েছে না, তখন আপনারা এগুলো একটু পাশাপাশি লিখবেন, তাহলে খুব সহজেই মনে রাখতে পারবেন, কনফিউজ হবেন না। হ্যাঁ, পথের দাবি, উত্তর হবে পথের দাবি। ব্রিটিশ সরকার এই উপন্যাসটি প্রকাশের পরে নিষিদ্ধ করে দিয়েছিল। আহ এটা হচ্ছে পথের দাবি। আর পথের পাঁচালী, ওটাকার পথের পাঁচালিকার বিভূতিভূষণের, তাই না? কিছুক্ষণ আগে আমরা লিখলাম, এটা হচ্ছে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর চরিত্রহীন, নিষ্কৃতি, দত্তা এগুলো তার অন্যান্য উপন্যাস। শরৎচন্দ্র নিয়ে যেহেতু কথা বলছি, আমরা একটু নোটের দিকে আসি। আপনাদেরকে এই ব্যাপারটা সেদিন দিয়েছিলাম কিনা বলুন তো? শেষ নিয়ে যে ঝামেলাটা হয়, শেষের কবিতা, শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ রাত্রি, এটা কি আপনাদেরকে দিয়েছিলাম? শেষ প্রশ্ন, শেষের কবিতা, এই ব্যাপারগুলো দিয়েছিলাম কিনা বলুন তো? যদি দিয়ে থাকি তাহলে আজকে আর দেবো না, বলুন, কেউ একজন বলুন। গত ক্লাসে কি দিয়েছিলাম? আচ্ছা, তাহলে এখন আর না দিই, যেহেতু গত ক্লাসে দিছি, এখন আর না দিই, আমরা প্রশ্ন আগাই। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে, দেখেন, পথের দাবি উপন্যাসের রচয়িতাকে মাত্রই আমরা রিলেট করে একটা প্রশ্ন পড়লাম, যে কোন উপন্যাসটি তার নিষিদ্ধ হয়েছিল, তাহলে কার? শরৎচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখেন, মানিক বন্দ্যোপাধ্যায় আরেকজন বিখ্যাত ঔপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস কি, যেটা পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে দিবারাত্রির কাব্য। দেখেন, কাব্য হলেও এটা কিন্তু কাব্য না। দিবারাত্রির কাব্য, কাব্য হলেও কাব্য নয়, এটা হচ্ছে একটা উপন্যাস। আবার একটা আছে কবিতা, কিন্তু কবিতা নয়, সেটা কি? কবিতার কথা। এই যে কবিতার কথা, এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা প্রবন্ধ।
জীবনানন্দ দাশের একটা প্রবন্ধ। এরকম দেখবেন নাম হচ্ছে কবিতার মতো, কিন্তু সেটা উপন্যাস। আবার এই কবিতার কথা অনেকেই কি মনে করতে পারেন, উপন্যাস মনে করতে পারেন, কিন্তু এটা একটা প্রবন্ধ। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য। পদ্মা নদীর মাঝি, এটা তো একেবারেই কমন, আমরা সবাই জানি পদ্মা নদীর মাঝি। তারপর হচ্ছে কি জননী, তাই না, হাসুলি বাঁকের উপকথা, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। সুকান্ত ভট্টাচার্য থেকে যে পরীক্ষায় প্রশ্নটা আসে সেটা হচ্ছে তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে আকাল, যেটা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, আকাল। তার আরেকটা বিখ্যাত হচ্ছে কি হরতাল। তার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। আর তার বিখ্যাত কবিতা হচ্ছে 18 বছর বয়স। তার একটা কবিতা আছে বিখ্যাত, সেটার নাম হচ্ছে ভেজাল। ভেজাল, হ্যাঁ, ভেজাল হচ্ছে তার একটা কবিতার নাম। আচ্ছা, তারপরে আসেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের এক বিশেষত্ব আছে কিন্তু, হ্যাঁ। সৈয়দ শামসুল হকের বিশেষত্ব কি, তিনি কনিষ্ঠ, বাংলা একাডেমির কনিষ্ঠ, হ্যাঁ, কনিষ্ঠ পুরস্কার প্রাপ্ত। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি মাত্র, বাংলা একাডেমির, হ্যাঁ, বাংলা একাডেমি, বাংলা একাডেমি, এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। বাংলা একাডেমির কনিষ্ঠ ব্যক্তি হিসেবে বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন কে? সৈয়দ শামসুল হক। কত বছর বয়সে জানেন? মাত্র 32 বছর বয়সে তিনি এই পুরস্কার পেয়েছেন। আচ্ছা, পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের কয়েকটা বিষয় আমাদের জানতে হয়। যেমন ধরুন, তার বিখ্যাত যে ব্যাপারগুলো জানতে হবে, আমি একটু নোট করে দিই আপনাদেরকে। আমি নোট করে দেই শামসুল হক থেকে, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে। একবারে দিয়ে দিচ্ছি, লেট হলেও সমস্যা নেই, পরবর্তীতে দেখে নেবেন। যদিও এখনই দেখতে পারবেন না, আরো কয়েকদিন পরে দেখতে হবে যখন ক্লাস আপলোড হবে, হ্যাঁ। আচ্ছা, প্রথমত তার যে জিনিসটা আমাদের মুখস্থ করতে হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের 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 প্রথম কাব্যনাট্য। মুক্তিযুদ্ধের প্রথম কাব্যনাট্য রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নাম কি জানেন? যারা জানেন উত্তর করুন তো। মুক্তিযুদ্ধের প্রথম কাব্যনাট্য রচনা করেছেন সৈয়দ শামসুল হক। না, নিষিদ্ধ লুপান্ত উপন্যাস। মুক্তিযুদ্ধের প্রথম কাব্যনাট্য, এটার নাম কি? পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়। আচ্ছা, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি, তাহলে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা কাব্যনাট্য বা নাটক তৈরি করেছেন, নাম হচ্ছে কি পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। এখন আসেন মুক্তিযুদ্ধ নিয়ে তার উপন্যাস। মুক্তিযুদ্ধ নিয়ে কি উপন্যাস? তার উপন্যাস কি বলুন তো? নিষিদ্ধ লুবান। নিষিদ্ধ লুবান। শুধু যেটা লিখবো এই কবি থেকে, এটা পড়লেই আপনার কমন আসবে, এর বাইরে পড়তে হবে না, হ্যাঁ। নিষিদ্ধ লুবান। আর এটা কি? নীল দংশন। নীল দংশন। আচ্ছা, এখন তিনি কিন্তু শুধু আহ মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন নাই, তিনি কৃষক আন্দোলন নিয়ে রচনা করেছেন। কৃষক আন্দোলন নিয়ে তার কাব্যনাট্য আছে কিন্তু, হ্যাঁ। আমি এটা একটু লিখে দিই, কৃষক আন্দোলন। কৃষক আন্দোলন নিয়েও তার লেখা হচ্ছে কি একটা কাব্যনাট্য, হ্যাঁ। এটা কাব্যনাট্য, নাম কি? নুরল দিনের সারা জীবন। যাদের বাড়ি রংপুর, তারা বলতে পারবেন জাগো বাহে কুণ্ঠে সবাই। নুরুল দিনের সারা জীবন, এটা হচ্ছে তার কৃষক আন্দোলন নিয়ে একটা কাব্য নাট্য। তার একটা কবিতা কিন্তু বর্তমানে পাঠ্য, হ্যাঁ, ইন্টারমিডিয়েটে। সেই কবিতাটা হচ্ছে নুরুল দিন, নুরুল দিনের, মানে নুরুল দিনকে মনে পড়ে যায়, এরকম আর কি। কবিতার নামটা সঠিক মনে নাই, যারা পড়েছেন জানেন।
আমি একটু ছোট করে দেই, আপনারা এটা আলাদা করে লিখে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে ইজিলি মনে রাখতে পারবেন। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধের প্রথম কাব্যনাট্য, সেটা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নিষিদ্ধ লবণ নীল দংশন। তিনি কৃষক আন্দোলন নিয়ে রচনা করেছেন কাব্যনাট্য, সেটার নাম হচ্ছে কি নুরুল দিনের সারা জীবন। এটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, এই যে সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? এখন কি উত্তর করা কঠিন হয়ে যাবে? বলে দিয়েছি না, সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। সেলিনা হোসেন বাংলা একাডেমির বর্তমানে তিনি সভাপতি। বর্তমানে বাংলা একাডেমির সভাপতি কে? সেলিনা হোসেন। সেলিনা হোসেন কিন্তু আজকে বা গতকালকে একটা পুরস্কার পেয়েছেন, সেটার নাম তিনি কি পুরস্কার পেয়েছেন কে বলতে পারবেন? যারা একেবারে আপডেট আছেন তারা কিন্তু বলতে পারবেন। সেলিনা হোসেন আজকে অথবা গতকালকে তিনি একটা পুরস্কার পেয়েছেন, সাহিত্য পুরস্কার। সেটার নাম হচ্ছে কি সমরেশ বসু। সমরেশ বসু সাহিত্য পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, সাম্প্রতিকের প্রশ্নে চলে আসতে পারে। সেলিনা হোসেন তিনিও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন। তিনি ভাষা আন্দোলন নিয়ে কি রচনা করেছেন? নিরন্তর ঘণ্টাধ্বনি, তাই না? নিরন্তর ঘণ্টা ধ্বনি। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে রচনা করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তিনি কি রচনা করেছেন? যাপিত জীবন। যাপিত জীবন। হ্যাঁ, হাঙর নদী গ্রেনেড। হাঙর নদী গ্রেনেড। তিনি রচনা করেছেন কি একাত্তরের ঢাকা। একাত্তরের ঢাকা। এ হচ্ছে সেলিনা হোসেন থেকে এতটুকু পড়লেই কমন। যদি সেলিনা হোসেন থেকে প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসবে না। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস তার বিখ্যাত তিনটা গ্রন্থ, তিনটা গ্রন্থের মধ্যে একটা হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান নিয়ে লেখা। নাম কি? 69-এর গণঅভ্যুত্থান নিয়ে লেখা আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের নাম কি বলুন তো? তার সেই উপন্যাসটার নাম কি? চিলেকোঠার চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই। এ? পাকা হয়ে গেছে। দেখুন তো সাউন্ড ঠিক আছে কিনা। চিলেকোঠার সেপাই। হ্যাঁ, চিলেকোঠার সেপাই 69-এর গণঅভ্যুত্থান নিয়ে লেখা। আচ্ছা, তারপরে তার আর একটা গল্প গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে দুজকের ওম। দুজকের ওম, এটা তার আর একটা গল্প গ্রন্থ আখতারুজ্জামান ইলিয়াসের। আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা আহ উপন্যাস রয়েছে বিখ্যাত, সেই উপন্যাসটার নাম কি? চিলেকোঠার সেপাই সেটা তো গেলই, তার আরেকটা বিখ্যাত উপন্যাস রয়েছে, কে পারেন? আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা বিখ্যাত উপন্যাসের নাম বলতে পারেন কেউ? দেখি কে পারেন, লিখুন, যারা পারেন লিখুন। আর সৈয়দ শামসুল হক তো আমরা পড়লামই, সৈয়দ শামসুল হকের বিখ্যাত যা কিছু সব বললাম। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? আচ্ছা, এখন বলতে পারবেন না এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি এখন বলেন। কিছুক্ষণ আগে লিখে দিলাম না? হ্যাঁ, আনসার ফায়ের আওয়াজ পাওয়া যায়। নাটক আমি বলেছি, আমি কাব্যনাট্য। কাব্যনাট্য কেন বলেছি? কারণ এটা কবিতা আকারে নাটক। হ্যাঁ, কবিতা আকারে নাটক। আচ্ছা, একটা জিনিস দেখেন, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কাব্যনাট্য। আর
নুরুল দিনের সারা জীবন কিছুক্ষণ আগে লিখে দিয়েছি না, নুরুল দিনের সারা জীবন। এই নুরুল দিনের সারা জীবন, আচ্ছা আখতারুজ্জামান ইলিয়াসের আর একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে দুধ বাতে উৎপাত। দুধ বাতে উৎপাত, খেয়াল রাখবেন হ্যাঁ। নুরুল দিনের সারা জীবন এটা হচ্ছে কৃষক আন্দোলন নিয়ে, তাই না? কৃষক আন্দোলন নিয়ে। রক্তাক্ত প্রান্তর, এই রক্তাক্ত প্রান্তরটা কার? রক্তাক্ত প্রান্তরটা কার বলেন তো? মুনির চৌধুরী। মুনির চৌধুরী। এটার প্রেক্ষাপট কি? রক্তাক্ত প্রান্তরের প্রেক্ষাপট, রক্তাক্ত প্রান্তরের প্রেক্ষাপট হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ হচ্ছে রক্তাক্ত প্রান্তরের পটভূমি। আর সুবচন নির্বাসনে, এটা কার লেখা? সুবচন নির্বাসনে আব্দুল্লাহ আল মামুন না? সুবচন নির্বাসনে এটা আব্দুল্লাহ আল মামুন নাকি? হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে এটা হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। রুকিয়া সাখাওয়াত হোসেন। রুকিয়া সাখাওয়াত হোসেন নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, যেগুলো কনফিউশন হয়ে যায় আমরা। বেগম রুকিয়ার রচনা কোনটি? এটা আমরা সহজেই বের করতে পারবো এখান থেকে। যেমন ভাষা ও সাহিত্য, তো ভাষা ও সাহিত্য নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন কে? হ্যাঁ, অবরোধবাসিনী। দেখেন, ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে এটার রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আয়না, আয়না গল্পটা কে কে পড়েছেন? আয়না গল্পটা, আয়না গল্পটা কে কে পড়েছেন? আয়না একটা গল্প, এটা আমরা পেয়েছিলাম ছোটবেলায়, হাই স্কুলে যখন পড়তাম তখন আমাদের সহপাঠ হিসেবে ছিল, তাই না? আবুল মনসুর আহমদ। অনেক চমৎকার একটা নাটক, তাই না? সরি, গল্প। সেই কৃষক একটা আয়না পায়, আয়নার মধ্যে নিজের চেহারা দেখে তার বাবা, তার মরে যাওয়া বাবা ফিরে এসেছে এরকম মনে করে বাড়িতে নিয়ে যায়, কলসির মধ্যে রেখে দেয়। বউ যখন দেখে বউরে দেখা যায়, তাই না? আবার হ্যাঁ, আনন্দ পার্টি ছিল আয়না। এটা হচ্ছে আবুল মনসুর আহমেদ। তো এই আবুল মনসুর আহমেদ তিনি আহ, একজন রাজনীতিবিদ ছিলেন। আবার তিনি হাস্যরসাত্মক কিছু রচনা করেছেন, যেমন আয়না, ফুড কনফারেন্স। তার আরেকটা বিখ্যাত হাস্যরসাত্মক গ্রন্থ হচ্ছে কি? ফুড কনফারেন্স। মূলত তিনি যে হাস্যরসাত্মকের মাধ্যমে সমাজের অসংখ্য দিকগুলো তুলে ধরেছেন। লাল সালু, লাল সালু একটা উপন্যাস। এটা হচ্ছে, লাল সালু তো পড়েছেন তাই না? হ্যাঁ, আমার দেখা রাজনীতির 50 বছর, এটা আবুল মনসুর আহমেদের লেখা। লাল সালু। আবুল মনসুর আহমেদ কিন্তু তিনি এমপি ছিলেন, এমপি ছিলেন। লাল সালু কিন্তু অনেকের পাঠ্য হচ্ছিল, আপনারা পড়েছেন। মজিদ মিয়া, তাই না? বিখ্যাত চরিত্র মজিদ, আমেনা, রহিমা, জমিলা, এগুলো হচ্ছে মুদাস্সের পীর, তাই না? মুদাস্সের পীর, লাল সালু উপন্যাসের। এটা হচ্ছে মূলত হচ্ছে ধর্মীয় কুসংস্কার নিয়ে লেখা। এটার রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। তো সৈয়দ আলিউল্লাহর এরকম আরেকটা নাটক রয়েছে ধর্মকেন্দ্রিক, সেটার নাম হচ্ছে কি? বহিপীর। তার আর একটা নাটক রয়েছে, নাটকটার নাম কি? বহিপীর। বহিপীর বানানটা রস্বইকার দিয়ে হবে, দীর্ঘইকার দিয়ে হবে না, রস্বইকার দিয়ে হবে, হ্যাঁ। বহিপীর। সৈয়দ আলিউল্লাহর আরেকটা বিখ্যাত ছোট গল্প রয়েছে, সেটাও কিন্তু পরীক্ষায় ছিল, পাঠ্য ছিল আপনাদের। সেটার নাম কি মনে আছে আপনাদের কারো? একটি তুলসী গাছের কাহিনী। একটি তুলসী গাছের কাহিনী। আচ্ছা, অবরোধবাসিনী, হ্যাঁ, অবরোধবাসিনী, যেটা বলা হচ্ছে বেগম রুকিয়ার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, অবরোধবাসিনী। বেগম রুকিয়ার সাহিত্যকর্মগুলো আমি একটু আপনাদেরকে দিয়ে দিই, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। গতকালকে দেখলাম যে বেগম রুকিয়াকে নিয়ে খুব লেখালেখি হচ্ছে। হ্যাঁ, দেশ বিভাগ নিয়ে, তুলসী গাছের কাহিনী, দেশ বিভাগ নিয়ে, উদ্বাস্তু, রুগা পটকা ইউনুস, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম, বেগম রোকেয়া তিনি একজন নারীবাদী ছিলেন। তিনি নারীদের
শিক্ষা, নারীদের সমাজে আরো ভালো অবস্থানের জন্য তিনি কাজ করে গেছেন একজন সমাজ সংস্কারক হিসেবে। তো গতকালকে দেখে একটা মজার বিষয় ফেসবুকে দেখতেছি ভাইরাল হলো, সেটা হচ্ছে কি, যে বেগম রোকেয়া তিনি পড়াশোনা করেছেন তার ভাইয়ের টাকায়, তাই না? পড়াশোনা করেছেন তিনি তার ভাইয়ের টাকা দিয়ে। আবার তিনি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন স্বামীর টাকা দিয়ে। তো দুইটা কাজেই অবদানকার দুজন পুরুষের। আবার তিনিই বলেছেন যে শিক্ষার ক্ষেত্রে পুরুষরা হচ্ছে মানে প্রধান প্রতিবন্ধক। এটা নিয়ে সবাই একটু মজা করছে আর কি, ট্রল করা শুরু করছে দেখলাম। যাই হোক, এটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেগম রোকেয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের জানতে হয় সেগুলো। বেগম রোকেয়া, দেখুন, তার প্রবন্ধ গ্রন্থ, হ্যাঁ, প্রবন্ধ, এই হচ্ছে অবরোধবাসিনী, এটাকে বলা হচ্ছে তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি মতিচুর। মতিচুর প্রবন্ধ গ্রন্থ কিন্তু, হ্যাঁ, মতিচুর। তার উপন্যাস দেখেন, তার উপন্যাস, তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে যেটা বর্তমানে পাঠ্য। এটা কি? এটা হচ্ছে চাষার দুঃখ, তাই না? এটা কিন্তু পাঠ্য বর্তমানে একটা প্রবন্ধ কিন্তু। আচ্ছা, উপন্যাস, উপন্যাস হচ্ছে কি পদ্মরাগ। পদ্মরাগ। আর একটা কি সুলতানার স্বপ্ন। এখন এখানে কাহিনীটা হচ্ছে কি, সুলতানার স্বপ্ন যেটা, এটা কেউ কেউ মনে করেন উপন্যাস, আবার কেউ মনে করেন এটা উপন্যাস না, এটা একটা গদ্য গ্রন্থ। এ হচ্ছে আমাদের বেগম রোকেয়া পড়তে হয়। এখন বেগম রোকেয়ার যে পদ্মরাগ, এই পদ্মরাগের সাথে মিল রেখে আরো কয়েকটা নাম আমি আপনাদেরকে একটু লিখে দেই, দেখেন। আচ্ছা, ওইটা লেখার আগে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে বেগম রোকেয়াকে কি বলা হয়? নারী জাগরণের অগ্রদূত। একটা হচ্ছে নারী জাগরণের পথিকৃৎ, একটা হচ্ছে নারী জাগরণের কবি। তো মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে? সুফিয়া কামাল। মুসলিম নারী জাগরণের কবি কে? মুসলিম নারী জাগরণের কবি কে? হ্যাঁ, 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, কারণ তার জন্ম এবং মৃত্যু দুইটাই 9 ডিসেম্বর। নারী জাগরণের কবি কে? শামসুন নাহার। শামসুর শামসুন নাহার শামসুন নাহার মাহমুদ। আবার পক্ষান্তরে যে জায়গায় শামসুন নাহার মাহমুদ পাবেন না, সেখানে উত্তর করবেন কি নওয়াব ফয়জুন্নেসা। নওয়াব ফয়জুন্নেসা উত্তর করবেন। তাহলে এই তিনটা নাম মনে রাখবেন, হ্যাঁ। এই তিনটা জিনিস মনে রাখবেন। আরেকটা জিনিস যেটা কনফিউশন, সেটা আমি দিয়ে দিচ্ছি তার নামগুলো নিয়ে। যেমন ধরেন পদ্মরাগ, একটা হচ্ছে পদ্মগুকরা, তাই না? এরকম পদ্মাবতী, এটাও কি আপনাদের কোনো ক্লাসে দিয়েছিলাম বলুন তো? দেয়ার কথা, যেহেতু সাহিত্যের ক্লাস আরো আগে থেকেই হচ্ছে, এটা মনে হয় দেয়ার কথা। যদি দিয়ে থাকি তাহলে দেবো না, যদি দিয়ে থাকি তাহলে এখন আর দেবো না। একটু বলুন তো কেউ। দিয়েছি, তাই না? হ্যাঁ, দিয়েছি, আমার মনে হচ্ছিল যে দিয়েছি। আমার নামটাই ভুলে গেছেন। আমার নাম হচ্ছে আনারুল ইসলাম, সবাই আনোয়ার বলেই ডাকে। হ্যাঁ, দিয়েছি এটা। হ্যাঁ, তো যারা আগে পাননি তারা অন্যদের কাছ থেকে একটু নিয়ে নেবেন, তাহলে আর এখানে সময়টা দেবো না আর কি, হ্যাঁ। তো তিনটা যেহেতু লিখে ফেলছি, তিনটা একটু বলে দিই আবার। এই পদ্মরাগ হচ্ছে উপন্যাস, এটা রচয়িতা হচ্ছে কে? রুকেয়া। পদ্মগুখরা, হ্যাঁ, এটা হচ্ছে কি গল্প, কার? নজরুলের। আর এই যে পদ্মাবতী, এটা যদি কবিতা হয় তাহলে আলাওল। পদ্মাবতী যে কাব্যটা,
এটা রচয়িতা কে? আলাওল। এটা হিন্দি গ্রন্থ পদ্মাবত কাব্য থেকে কে রচনা করেছেন? মালিক মোহাম্মদ জয়সী সেখান থেকে অনুবাদ করেছেন আলাওল। আর পদ্মাবতী এটা যখন হবে আপনার নাটক, তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক যেটা, এটা হচ্ছে পদ্মাবতী। এটা রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর পদ্মাবতী যে একটা প্রবন্ধ, এই পদ্মাবতী প্রবন্ধটা রচনা করেছেন কে? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। হ্যাঁ, এটুকু দিলাম, তাহলে আর দিলাম না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা বলেন তো? মতিচুর আমি কিন্তু লিস্ট করে দিয়েছি, এখন আপনারা বলতে পারবেন মতিচুর এটা কোন ধরনের রচনা? উপন্যাস? না, উপন্যাস তো দুইটা, একটা হচ্ছে পদ্মরাগ আর একটা কি সুলতানের স্বপ্ন। আত্মজীবনী? না, আত্মজীবনী মতিচুর আত্মজীবনী না। তারপরে কি নাটক? তিনি নাটক রচনা করেননি, এটা প্রবন্ধ। এটা হচ্ছে তার প্রবন্ধ। তারপরের প্রশ্ন দেখেন, অনল প্রবাহ রচনা করেছেন কে? অনল প্রবাহ রচনা করেছেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। হ্যাঁ, তো নাম তো এখানে দেয়াই আছে, আপনারা সবাই দেখতেছেন যে এখানে নামটা তো দেয়াই আছে, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে বলা হয় তিনি ছিলেন বিদ্রোহী কবি। তিনি বিদ্রোহী কবি ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। অনেকেই বলেন সেটা হচ্ছে আহ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এটা নিয়ে বিতর্ক রয়েছে। তো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে বিদ্রোহী কবি কেন বলা হয় এবং তার বিশেষত্ব কি, তার বিশেষত্ব আমি এখানে একটু লিখে দিই আপনাদের। প্রথমে লিখলাম ধরেন দুর্গেশ নন্দিনী, কার লেখা? বঙ্কিমের, তাই না? গীতাঞ্জলি কার লেখা? গীতাঞ্জলি রবীন্দ্রনাথ, তাই না? তো ইসমাইল হোসেন সিরাজি তিনি দুর্গেশ নন্দিনীর বিপরীতে, দুর্গেশ নন্দিনীর বিপরীতে তিনি রচনা করেছেন রায় নন্দিনী। কি রচনা করেছেন? রায় নন্দিনী। ইসমাইল হোসেন সিরাজি, হ্যাঁ, রায় নন্দিনী রচনা করেছেন। আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলির বিপরীতে তিনি রচনা করেছেন প্রেমাঞ্জলি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিন্তু, হ্যাঁ, বিশেষ করে বিসিএস পরীক্ষায় আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিপরীতে কোন মুসলমান কবি সাহিত্য রচনা করেছিলেন অথবা কোন গ্রন্থটা রচনা করেছিলেন? প্রেমাঞ্জলি। রায়নন্দিনী হচ্ছে দুর্গেশ নন্দিনীর বিপরীতে, আর গীতাঞ্জলির বিপরীতে হচ্ছে প্রেমাঞ্জলি। মুজাম্মেল হক, তাকে বলা হয় শান্তিপুরের কবি, তাই না? শান্তিপুরের কবি। সৈয়দ মুস্তফা আলী দেখেন, চাচা কাহিনী, এই যে আমাদের চাচা কাহিনী কিন্তু কিছুক্ষণ আগে চলে আসছিল সামনে, আমাদের আমরা আলোচনা করছিলাম। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী, তাই না? সৈয়দ মুস্তফা আলী চাচা কাহিনীর লেখক। দেখেন, সৈয়দ মুজতবা আলীর একটা বিখ্যাত হাস্যরসাত্মক প্রবন্ধ গ্রন্থ রয়েছে যেটা পরীক্ষায় আসে বারবার, সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। সেটার নাম কি? পঞ্চতন্ত্র। একটা হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক, এটাকে বলা হয় ব্যঙ্গাত্মক প্রবন্ধ। হ্যাঁ, ব্যঙ্গাত্মক প্রবন্ধ পঞ্চতন্ত্র, এটা হচ্ছে এটা তিনি। সৈয়দ শামসুল হক নিয়ে আর আলোচনা না করি, সৈয়দ শামসুল হক আমরা অনেক কিছু পড়লাম সৈয়দ শামসুল হক সম্পর্কে। তো সৈয়দ মুজতবা আলীর একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র, আর একটা থেকে চাচা কাহিনী। শওকত ওসমান, শওকত ওসমান থেকে আমাদের পড়তে হয়, শওকত ওসমান থেকে যে ব্যাপারগুলো পড়তে হয় সেটা হচ্ছে আহ একটু আমি আপনাদেরকে আলাদা করে বলি যেহেতু গুরুত্বপূর্ণ। শওকত ওসমান, হ্যাঁ, শওকত আলী না কিন্তু, শওকত ওসমান। তো তার যে ব্যাপারগুলো আমাদের জানতে হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধ নিয়ে তার গ্রন্থগুলোর নাম বলেন তো, বলেন তো যারা পারেন। জাহান্নাম হইতে বিদায়,
জাহান্নাম হইতে বিদায়। আপনার নামগুলো জানেন, এই জন্য জাস্ট এমনি লিখছি আর কি, যাতে দ্রুত হয়। তিনি কি লিখেছেন? নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য। তিনি কি রচনা করেছেন? জলাঙ্গি। তিনি রচনা করেছেন দুই সৈনিক, তাই না? এগুলো হচ্ছে তার। না, একটি কালো মেয়ের কথা তার না। একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। এটা রচিত হচ্ছে তারাশঙ্কর। ঠিক আছে, একটি কালো মেয়ের কথা, এটা তার না। আচ্ছা, এখন তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি বলেন তো? তিনি যে সাহিত্যকর্মের জন্য আদমজী পুরস্কার পেয়েছিলেন, তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হচ্ছে ক্রীতদাসের হাসি। ক্রীতদাসের হাসি তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। এই ক্রীতদাসের হাসির জন্য তিনি আদমজী পুরস্কার পেয়েছেন। ক্রীতদাসের হাসিকে বলা হয় জাহাকুল আবদ। জাহাকুল আবদ। তারপরে আসেন, নিচেই ছিল আমাদের ফররুক আহমদ। হ্যাঁ, ইসলামী রেনেসার কবি বলা হয় কাকে? ফররুক আহমদকে। ফররুক আহমদের বিখ্যাত সাহিত্যকর্মগুলো কি কি? সিরাজাম মুনিরা, সাত সাগরের মাঝি, তাই না? সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, হাতেম, নফেল হাতেম। হ্যাঁ, তো সাত সাগরের মাঝির একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটার নাম কি? পাঞ্জেরি। পাঞ্জেরি। পাঞ্জেরিটাও কিন্তু পাঠ্য ছিল এক সময়। তো পাঞ্জেরি শব্দের অর্থ কি? পাঞ্জেরি শব্দের অর্থ হচ্ছে আলোকবর্তিকা, পথ প্রদর্শক। আচ্ছা, তারপরে আসেন, সৈয়দ মজদুব আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি বলুন তো এখন? সৈয়দ মজদুব আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? সৈয়দ মজদুব আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? কিছুক্ষণ আগে বলে দিয়েছি, কিছুক্ষণ আগে বলে দিয়েছি, কিন্তু হাস্যরসাত্মক ছিল সেটা। পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র নাম কি? পঞ্চতন্ত্র। প্রবন্ধ সংগ্রহ হচ্ছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। কালান্তর একটা প্রবন্ধ, এটা রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। শাশ্বত বঙ্গ। শাশ্বত বঙ্গ কিছুক্ষণ আগে কিন্তু আমি লিখছিলাম। নামাজের বিরতি। উম এই টাইমে আপনাদের ক্লাসে নামাজের বিরতি কি 10 মিনিট দেয়? 10 মিনিট দেয়? কটা থেকে? 5টা থেকে? আচ্ছা, আজান আজান কি হয়েছে? আমি শুনতে পাইনি, আজান কি হয়েছে? আচ্ছা, যদি আজান হয়ে থাকে তাহলে 10 মিনিট ব্রেক দেবো না। আহ 5টা থেকে দেই। 5টা থেকে 5টা 10 পর্যন্ত। শাশ্বত বঙ্গ কিছুক্ষণ আগে আমি লিখছিলাম। হ্যাঁ, কাজী আব্দুল ওয়াদুদ। ওয়াদুদ। আচ্ছা, তারপরে আসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে বলা হয় ভাষাবিদ, ভাষা বিজ্ঞানী। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি প্রধানত কি ছিলেন বলুন তো? ইসলাম প্রচারক? না। সমাজ সংস্কারক? না। সাহিত্যের ইতিহাস রচয়িতা? না। যদিও তিনি সাহিত্যের ইতিহাস রচনা করেছেন, তারপরেও তিনি ভাষাতত্ত্ববিদ। তিনি ভাষাতত্ত্ববিদ। তিনি লিখেছেন বাংলা ব্যাকরণ। কি লিখেছেন? বাংলা ব্যাকরণ। তিনি রচনা করেছেন বাংলা সাহিত্যের কথা। তিনি লিখেছেন বাংলা সাহিত্যের কথা। এগুলো তার। শহীদুল্লাহ কায়সার দিয়ে আমরা শেষ করি, হ্যাঁ, তারপরে বিরতিতে যাই। শহীদুল্লাহ কায়সার। তো শহীদুল্লাহ কায়সারের সংসক্ত কার রচনা বলুন তো? সংসপ্তক মানে কি? সংসপ্তক মানে কি কে জানেন? যার জীবন মরণ নিয়ে কোনো ভয় নাই, যে যুদ্ধে অটল থাকে, যে মরলে মর্ম বাঁচলে গাজী। ঠিক আছে, এ হচ্ছে কি সংসপ্তক। তাহলে এটা কার লেখা? শহীদুল্লাহ কায়সার। শহীদুল্লাহ কায়সারের ভাই হচ্ছে জহির রায়হান, তাই না? তার একটা বিখ্যাত একটা আহ উপন্যাস রয়েছে, যেটা সিনেমা হয়েছিল পরে, সেটার নাম কি? নদীকেন্দ্রিক। হ্যাঁ, সারেং বউ।
আচ্ছা, শওকত ওসমান নিয়ে আমরা পড়লাম। মুনীর চৌধুরী দেখেন, মুনীর চৌধুরী নিয়ে পড়তে গেলে আমরা রক্তাক্ত প্রান্তর অলরেডি পড়ে ফেললাম। রক্তাক্ত প্রান্তর তার বিখ্যাত একটা নাটক, রক্তাক্ত প্রান্তর, যেটা পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা। মুনীর চৌধুরী ভাষা আন্দোলন নিয়ে লেখা একটা বিখ্যাত নাটক হচ্ছে কবর, যেটা তিনি জেলখানায় বসে রচনা করেছিলেন। এই হচ্ছে মুনীর চৌধুরী। আর মুনীর চৌধুরী বিখ্যাত কেন? তার একটা বাংলা বই আমরা পড়ি, তার একটা বাংলা বই আমরা পড়ি। সেটা কি? সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে পাঠ্য বইটা, সেটা কিন্তু মুনীর চৌধুরী রচিত। এবং এই মুনীর চৌধুরী কিন্তু একজন শহীদ। জহির রায়হান দেখেন, শহীদুল্লাহ কায়সারও হারানো গেছে, জহির রায়হানও হারানো গেছে। তারা কোথায় মারা গেছে বা বেঁচে ছিল কিনা কেউ জানে না। যুদ্ধ পরবর্তী সময় জহির রায়হান হারিয়ে যায়, তাকে খুঁজতে গিয়ে শহীদুল্লাহ কায়সারও কিন্তু হারিয়ে যায়। তো জহির রায়হান তিনি কি রচনা করেছেন? তিনি রচনা করেছেন আরেক ফাল্গুন, তার বিখ্যাত উপন্যাস আরেক ফাল্গুন, ভাষা আন্দোলন নিয়ে লেখা, তাই না? তিনি ভাষা আন্দোলন নিয়ে আর কি লিখেছেন? ভাষা আন্দোলন লিখেছেন আহ জীবন থেকে নেওয়া। স্টপ জেনোসাইড ভাষা আন্দোলন নিয়ে না, স্টপ জেনোসাইডটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। হ্যাঁ, এটা একটা প্রামাণ্য চিত্র। তিনি ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন লেট দেয়ার বি লাইট, এটা রচনা করেছেন তিনি। তার আর একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে। দেখুন, যার নাম আসতেছে গুরুত্বপূর্ণ, সবগুলা কিন্তু আমাদের পাঠ্য ছিল, আমরা বিভিন্ন সময় পড়ে এসেছি। এই হাজার বছর ধরে, টুনি মন্তুর কাহিনী, হ্যাঁ, আবুল মিয়া, আবুল হোসেন, বউ পিটানু, আমরা কিন্তু এগুলো আরো পড়েছি। আরেক ফাল্গুন হুমায়ুন আহমেদ, না, হুমায়ুন আহমেদের আরেক ফাল্গুন নাই। হুমায়ুন আহমেদের হচ্ছে আগুনের পরশমণি। হুমায়ুন আহমেদের নাম কি? আগুনের পরশমণি। জহির রায়হানের একুশের গল্প নামে একটা গল্প রয়েছে, একুশের গল্প, হ্যাঁ। জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, তারপরে হচ্ছে আহ আগুনের পরশমণি। এগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের। ঠিক আছে, তাহলে আমরা বিরতিতে যাই এখন। হ্যাঁ, 18 নম্বরে ছিলাম, 18 19 থেকে আমরা পরবর্তীতে শুরু করব। এখন বিরতি 10 মিনিট। এখন বাজে কত? 3 বেজে গেল। আমরা 13তে শুরু করব। ওকে। আচ্ছা, আমরা 18 নম্বর প্রশ্নে ছিলাম, আমরা 19 নম্বর থেকে শুরু করি। এস অজেদ আলী দিয়ে আমরা শুরু করব। দেখেন, কোন গ্রন্থটির রচয়িতা এস অজেদ আলী? এস অজেদ আলীর গ্রন্থ কোনটি? এখানে যে গ্রন্থগুলো রয়েছে, এর মধ্যে এস ওয়াজেদ আলীর গ্রন্থ কোনটি? আশা আকাঙ্ক্ষার সমর্থন, ভবিষ্যতের বাঙালি, উন্নত জীবন, সভ্যতা, কোনটি হবে? এস ওয়াজেদ আলীর ভবিষ্যতের বাঙালি, তাই না? ভবিষ্যতের বাঙালি। তার আরো গ্রন্থ রয়েছে কিন্তু। মহৎ জীবন, উন্নত জীবন, এগুলো কার? লুৎফর রহমান। মহৎ জীবন, উন্নত জীবন, মানব জীবন, এগুলো লুৎফর রহমানের লেখা। ভবিষ্যতের বাঙালি, এটা হচ্ছে এস ওয়াজেদ আলী রচিত। আচ্ছা, এস ওয়াজেদ আলী, উনার ভ্রমণ কাহিনী আছে কি কোনো, বলুন তো? উনার ভ্রমণ কাহিনী আছে কোনো? এস অজেদ আলী অথবা সৈয়দ মজদুব আলী, এই দুইজনের মধ্যে তো একটা কনফিউশন তৈরি হয়, তাই না? এস অজেদ আলীর কোনো ভ্রমণ কাহিনী আছে কারণ মনে পড়ে? সম্ভবত নাই। আছে? হ্যাঁ, আছে। আমি, আমার খেয়াল হচ্ছিল যে আছে, আমি একটু চেক করে নিলাম, কনফার্ম হয়ে নিলাম। এস অজেদ আলীর যেটা হচ্ছে রাঁচি ভ্রমণ, এটা কিন্তু পাঠ্য এখন, স্কুল লেভেলে। রাঁচি ভ্রমণ, রাঁচি হচ্ছে ভারতের একটা শহর। এই রাঁচি ভ্রমণ নিয়ে তার একটা ভ্রমণ কাহিনী আছে। আচ্ছা, 20 নম্বর প্রশ্নটা দেখেন, নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
বুদ্ধির মুক্তি আন্দোলন কি? বুদ্ধির মুক্তি আন্দোলন আপনারা জানেন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ যখন তৈরি হয়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, আবুল হুসেন, আবুল হোসেন, মুতাহার হোসেন, কাজী মুতাহার হোসেন, কাজী মুতাহার হোসেন চৌধুরী, কাজী মুতাহার হোসেন চৌধুরী, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারা কিন্তু এই বুদ্ধি মুক্তি আন্দোলন গড়ে তোলেন। প্রশ্ন বাকি আছে অনেকগুলো, প্রশ্ন অনেকগুলো বাকি আছে, আমরা ধারাবাহিকভাবে যাব। হ্যাঁ, যেহেতু বললামই আগে আপনাদেরকে যে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি। হ্যাঁ, ধীরে ধীরে আগাচ্ছি, খুব দ্রুত করছি না, কারণ রোজা থেকে আমারও অনেক বেশি কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, সেজন্য আমরা একটু ধীরে ধীরে আগাচ্ছি আর কি। শেষ হবে, সবগুলো শেষ হবে, সময় মতো শেষ হবে, সমস্যা নেই। আচ্ছা দেখুন, যেটা বলছিলাম, বুদ্ধির মুক্তি আন্দোলন হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। আপনাদের কিছুক্ষণ আগে একটা নাম বলেছিলাম না, বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ সেটা যখন হিন্দু কেন্দ্রিক হয়ে যায়, তখন ওখানকার মুসলমান লেখক যারা ছিলেন তারা একটু সরে আসেন, এসে ঢাকা কেন্দ্রিক তারা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ একটা তৈরি করেন, এবং এইখান থেকে বুদ্ধির মুক্তি আন্দোলন তৈরি হয়। এই বুদ্ধি মুক্তি আন্দোলনের মুখপত্র ছিল হচ্ছে শিখা নামে একটা পত্রিকা। এই পত্রিকার একটা স্লোগান ছিল। স্লোগানটা কি ছিল? স্লোগানটা কে পারেন? স্লোগানটা কিন্তু পরীক্ষায় আসে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, সেখানে মুক্তি অসম্ভব, তাই না? এটা ছিল হচ্ছে স্লোগান। আচ্ছা, এই আবুল ফজল, কাজী আব্দুল ওদুদ, আব্দুল কাদির, তারা সবাই ছিলেন। এস ওয়াজেদ আলী ছিলেন না, তাহলে এখানে উত্তর হবে এস ওয়াজেদ আলী। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে ছিলেন না। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। হ্যাঁ, এটাই প্রাসঙ্গিক যেগুলো আলোচনা আসে আমরা শুধু সেগুলো আলোচনা করবো আজকে, সমস্যা নেই। আনোয়ার পাশা, রাইফেল, রুটি, আওরাত। আওরাত শব্দের অর্থ কি? আওরাত শব্দের অর্থ হচ্ছে নারী। আওরাত শব্দের অর্থ কি? নারী। রাইফেল তো আমরা সবাই চিনি, বন্দুক। আর রুটি মানে হচ্ছে রুটি, আমরা যে রুটি খাই। তো এই রাইফেল, রুটি, আওরাত একটা উপন্যাস, এটা রচনা করেছেন আনোয়ার পাশা। এটার মানে হচ্ছে 25শে মার্চে যখন আমাদের উপর অতর্কিত হামলা শুরু হয়, তার পরবর্তী সময়ে পাকিস্তানিদের একটা কমন বিষয় ছিল, সেটা কি? সেটা হচ্ছে বন্দুক দিয়ে মানুষ মারো, রুটি খাও, আর নারী নিয়ে ফুর্তি করো। এই প্রেক্ষাপটটা নিয়ে রচনা করেছেন আনোয়ার পাশা রাইফেল, রুটি, আওরাত। এবং বলা হয়ে থাকে যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস। মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস হচ্ছে এটা। হাসান হাফিজুর রহমান, তিনি মুক্তিযুদ্ধের সংকলন করেছেন তিনি, তাই না? মুক্তিযুদ্ধের সংকলন করেছেন তিনি। তিনি 21শে ফেব্রুয়ারি নামে 21শে ফেব্রুয়ারিরও সংকলন করেছেন তিনি। তো ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ দুইটার সংকলক কে? হাসান হাফিজুর রহমান। শহীদুল্লাহ কায়সার আমরা আগে পড়েছি, সংসপ্তক, তার বিখ্যাত উপন্যাস হচ্ছে সারেংবউ। আনোয়ার পাশা তো এটা উত্তর, জহির রায়হান এটা তো আমরা পড়লামই, এইটা খেয়াল রাখবেন। হ্যাঁ, বিভূতিভূষণ নিয়ে আলোচনা মনে হয় না করতে হবে, কারণ আমরা এটা অলরেডি আলোচনা করে এসেছি। বিভূতিভূষণের মৌরিফুল, তারপরে মেঘমল্লার যাত্রা বদল, এই তিনটাই হচ্ছে তার গল্প। তিনটাই কি তার গল্প? তাহলে নিচের কোনটি বিভূতি বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয়? আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম, তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, সাথে আর একটা নদীর নামে আর একটা উপন্যাসের নাম বলেছেন, সেটার নাম কি? ইছামতি। তাহলে এটা কি উপন্যাস? কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আগুন পাখি কার লেখা? আগুন পাখি হাসান আজিজুল হক। হাসানা না, হাসান হবে, হাসান আজিজুল হক। আগুন পাখি হাসান আজিজুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস। রাহাত খান লেখক নাই। সেলিনা হোসেন, আমরা তাকে নিয়ে আলোচনা করে ফেলেছি, এখানে আবার ডাবল আলোচনা হয়ে যাবে, আবার আলোচনা করবো না। দেখেন, ইমদাদুল হক মিলন, তার একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটার নাম কি? আব্দুল্লাহ, তাই না? ইমদাদুল হক মিলন। তার আরেকটা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত উপন্যাস হচ্ছে কালো ঘোড়া।
কালো ঘোড়া ইমদাদুল হক মিলনের বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কিছুক্ষণ আগে বলেছিলেন না একটি কালো মেয়ের কথা, এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দেখেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটা উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটির নাম কি? চৈতালি ঘূর্ণি, রক্তের অক্ষর, 52 বাজার, 53 গলি, 1971। কি হবে? কোনটি হবে? তিনি একটি কালো মেয়ের কথা লিখেছেন এবং একটি কালো মেয়ের কথা এই 1971 সালে, যে 1971 যে নামটা, যে উপন্যাসটা, এটারই একটা অংশ হচ্ছে একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা। ঠিক আছে? কার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জীবনানন্দ দাশ। দেখেন, আলোচনা যখন করতে যাই তখন কিন্তু একটার প্রেক্ষাপটে আরেকটা চলে আসে। এখন যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা কিন্তু আমি এর আগে প্রাসঙ্গিকতায় আলোচনা করে দিয়েছিলাম। খেয়াল আছে কিনা আপনাদের? দেখুন, জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? ধূসর পাণ্ডুলিপি হচ্ছে কাব্য। ধূসর পাণ্ডুলিপি কাব্য। জরাপালক, এই জরাপালক হচ্ছে একটা কাব্য। জরাপালক তার প্রথম কাব্যগ্রন্থ। দুর্দিনের যাত্রী একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা আবার নজরুলের। কার? নজরুলের। তাহলে কবিতার কথা, কবিতার কথা। তিনি এখানে একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, সেটা না মনে আছে আপনাদের? তার সেই বিখ্যাত উক্তিটা কি? তার সেই বিখ্যাত উক্তিটা হচ্ছে, কেউ কেউ কবি, সবাই কবি নন, কেউ কেউ কবি। এটা হচ্ছে তার বিখ্যাত উক্তি। তাহলে ধূসর পাণ্ডুলিপি, জরাপালক এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। কবিতার কথা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। জীবনানন্দ দাশের মায়ের নাম কি জানেন? আদর্শ ছেলে একটা কবিতা পড়ছেন না সবাই? আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবিতাটা, এই যে কবিতাটা লিখেছিলেন কে? কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস। তাকে বলা হয় তিমির হরণের কবি, তাকে বলা হয় ধূসরতার কবি, তাকে বলা হয় রূপসী বাংলার কবি। তাকে, তার যে লেখাগুলো সেগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চিত্ররূপময়। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? ফরিদপুর? না। রাজশাহী? না। ঢাকা জেলা? না। বরিশালে। তিনি লিখেছেন বনলতা সেন। বনলতা সেন। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ, দেখেন, ধূসর পাণ্ডুলিপি, একক সন্ধ্যায় বসন্ত, নাম রেখেছি কোমল গান্ধার, অন্ধকারে একা। কোনটা হবে? ধূসর পাণ্ডুলিপি হবে না? কিছুক্ষণ আগেই তো লেখা ছিল আমাদের যে ধূসর পাণ্ডুলিপি হচ্ছে একটা কাব্যগ্রন্থ। তাইলে উত্তর কি হবে? ধূসর পাণ্ডুলিপি। এই জন্য তাকে কিন্তু বলা হয় ধূসরতার কবি। তাকে কি বলা হয়? ধূসরতার কবি। রূপসী বাংলার কবিও তো তাকে বলা হয়। তাহলে জসীমউদ্দিন আছে অপশনে, জসীমউদ্দিন হচ্ছে পল্লী কবি। জসীমউদ্দিন কে? পল্লী কবি। আর রূপসী বাংলার কবি হচ্ছেন, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি কে? জীবনানন্দ দাশ। সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়? ছন্দের জাদুকর। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, এটা কার উক্তি? কার উক্তি? সুধীন্দ্রনাথ দত্ত? না। সুধীন্দ্রনাথ দত্ত একজন মার্ক্সবাদী কবি ছিলেন, যিনি পঞ্চপাণ্ডবদের একজন। আপনারা জানেন যে জীবনানন্দ দাশ তিনি কিন্তু পঞ্চপাণ্ডবদের একজন। তাহলে এটা উত্তর হবে কি? জীবনানন্দ দাশ। পঞ্চপাণ্ডব কারা ছিলেন? পঞ্চপাণ্ডব, তাদের আরেকটা নাম আছে, সেটা কি? তিরিশের কবি। তিরিশের কবি মানে হচ্ছে 30 দশকের কবি, 1930 দশকের যে কবি, তাদেরকে বলা হয় কি? পঞ্চপাণ্ডব। না, এটা সমর সেন বলেন নাই। উত্তর হবে জীবনানন্দ দাশ। পঞ্চপাণ্ডব কেন বলা হয়? এই সময়টা তো রবীন্দ্রনাথের 30-এর যে দশক, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল, তাই না?
তো এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়টা ছিল, এই সময়টাতে পাঁচজন কবি, তারা রবীন্দ্র ধারায় সাহিত্য চর্চা না করে তারা নিজস্ব ধারায় সাহিত্য চর্চা করতেন এবং একটা পত্রিকায় প্রকাশ করতেন। সেই পত্রিকার নাম ছিল হচ্ছে কল্লোল। এই জন্য এই কল্লোল পত্রিকায় যে সময়টা ছিল, এই কল্লোল পত্রিকার সময়টাকে বলা হয় কল্লোল যুগ, বাংলা সাহিত্যে কল্লোল যুগ। তো এই প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। তো পাঁচজন কবি কে কে ছিল? সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, আরেকজন ছিল অমিয় চক্রবর্তী। অমিয় চক্রবর্তী নিজেই কিন্তু উম, সাহিত্য সচিব ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু তিনি তার মতো করেই সাহিত্য চর্চা করেননি। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে? ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন কে? ডব্লিউ বি ইয়েটস। তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ সংস অফারিংস, সেটার আহ, ভূমিকা লিখেছেন তিনি। অরুন্ধতী রায়, তিনি একজন ভারতীয় লেখক, ইংরেজি সাহিত্য তিনি চর্চা করেন অরুন্ধতী রায়। অমিতাভ ঘোষ নাই। ক্লিন্টন বি সিলি, নামটা কি? ক্লিন্টন বি সিলি। ক্লিন্টন বি সিলি কি রচনা করছেন বলেন তো? পয়েট অ্যাপার্ট, তাই না? এ পয়েট অ্যাপার্ট, এই গ্রন্থটা তিনি রচনা করেছেন, এ পয়েট অ্যাপার্ট। তারপর আসেন জসীমউদ্দিন। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? তাম্বুলখানা, তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসীমউদ্দিন। এখান থেকে ফররুখ আহমেদটা জানেন, ফররুখ আহমেদ জন্মগ্রহণ করেন কোথায়? মাগুরা জেলার মাজাইল গ্রামে, তাই না? আচ্ছা, এখন জসীমউদ্দিন থেকে আমাদের যতটুকু পড়তে হবে, ততটুকু আমি একটু লিখে দিই আপনাদেরকে, তাহলে একসাথে নোটটা হয়ে যাবে। জসীমউদ্দিন, জসীমউদ্দিন থেকে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, এই জসীমউদ্দিনকে বলা হচ্ছে পল্লী কবি, তাই না? পল্লী কবি। তার বিশেষত্ব কি? তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রাহক। ময়মনসিংহ গীতিকা চন্দ্রকুমার দে যেরকম সংগ্রহ করছে, ময়মনসিংহ গীতিকার পালা কিন্তু জসীমউদ্দিনও সংগ্রহ করেছেন। আপনাদের পাশের জেলা না? খুব ভালো। আচ্ছা, তারপর দেখেন জসীমউদ্দিনের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কি? জসীমউদ্দিনের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কি বলতে পারবেন? তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ, এটা তিনি ময়মনসিংহ গীতিকা সংগ্রহের জন্য যখন ময়মনসিংহ অঞ্চলে গিয়েছিলেন, তখন ময়মনসিংহ অঞ্চলের যে গফরগাঁও এলাকা রয়েছে সেখানকার রূপাইয়ের কাহিনী, হ্যাঁ, রূপাই এবং সাজু, এই দুইজনের কাহিনী নিয়ে তিনি রচনা করেছেন নকশিকাঁথার মাঠ। এই নকশিকাঁথার মাঠ এটা আবার ইংরেজিতে অনুবাদ করেছেন কে? E.M. মিলফোর্ড, তাই না? তিনি এটার ইংরেজি অনুবাদ করেছেন কি নামে? ফিল্ড অফ এমব্রয়ডারি কোলস, হ্যাঁ। তারপরে দেখেন, এটা কিন্তু একটা কাহিনী কাব্য। এটা কি? কাহিনী কাব্য। এটা হচ্ছে কাহিনী কাব্য। এখন যদি প্রশ্ন আসে যে জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কবিতা কোনটি, জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কবিতা, তার শ্রেষ্ঠ কবিতা কি? শ্রেষ্ঠ কবিতা কবর, তাই না? 118 লাইনের একটা কবিতা কবর, যেটা তিনি ছাত্র অবস্থাতে এটা পাঠ্য হয়েছিল, কবর। তার আরেকটা কাহিনী কাব্য রয়েছে, সেটার নাম কি? সুজন বাদিয়ার ঘাট। সুজন বাদিয়ার ঘাট। আমি একটু হিজিবিজি করে লিখতেছি, আপনারা ঠিক করে নিন আর কি, হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি আর কি। সুজন বাদিয়ার ঘাট, এটা একটা কাহিনী কাব্য। তার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এক পয়সার বাঁশি। নাম কি? এই এক পয়সার বাঁশি কেন গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এখন বলছি। এটার একটা বিখ্যাত কবিতা রয়েছে, সেটা হচ্ছে আসমানি। এই আসমানি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আসমানিদের বাড়ি কোথায় ছিল? ফরিদপুর। আসমানিদের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুরের রসুলপুর, তাই না? ফরিদপুরের রসুলপুর আসমানিদের বাড়ি। তো আসমানির পিতার নাম কি ছিল? আসমানির পিতার নাম রহিম মিয়া না? আচ্ছা, তার একটা গানের সংকলন রয়েছে। আপনারা জানেন তিনি গান রচনা করেছেন, বিখ্যাত বিখ্যাত লোকসঙ্গীত রচনা করেছেন। তার সেই গানের সংকলনটার নাম কি?
রঙ্গিলা নায়ের মাঝি, তার গানের সংকলন। রঙ্গিলা, রঙ্গিলা নায়ের মাঝি হচ্ছে তার গানের সংকলন। তিনি, হ্যাঁ, রহিমউদ্দিন। তিনি নাটক রচনা করেছেন, নাটক। বেদের মেয়ে, নাম কি? বেদের মেয়ে। এটা কিন্তু কাব্যনাট্য। কি? কাব্যনাট্য। তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যের নাম কি? প্রথম কাব্য রাখালি। ছোটবেলায় পড়তেন না? রাখাল ছেলে, রাখাল ছেলে বারেক ফিরে চাও, পড়ছেন না? ওই রাখাল ছেলে কবিতা তার। তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ধানক্ষেত। নাম কি? ধানক্ষেত। তার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? বালুচর। এখন একটা প্রশ্ন চলে আসে ধানক্ষেত থেকে, যে নিমন্ত্রণ, নিমন্ত্রণ এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নিমন্ত্রণ, নিমন্ত্রণ। তুমি যাবে, যাবে ভাই মোর সাথে, আমাদের ছোট গায়ে, পড়ছেন না ছোটবেলায়? ধানক্ষেত, হ্যাঁ, ধানক্ষেত। তাহলে জসীমউদ্দিন, জসীমউদ্দিনের উপন্যাস, জসীমউদ্দিনের উপন্যাস বুবা কাহিনী। তার উপন্যাস হচ্ছে বুবা কাহিনী। তাহলে হ্যাঁ, নিমন্ত্রণ তো পাঠ্য ছিল, আমরা ছোটবেলায় পড়তাম সবাই। এখন আসেন, এই যে দেখেন, আগে একসাথে সব দিয়ে নিলাম, এখন শুধু উত্তর করে যাব। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রাখালি, তাই না? রাখালি। নকশিকাঁথার মাঠ হচ্ছে তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম, শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। হ্যাঁ, বালুচর হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ। আর সুজন বাজির ঘাট হচ্ছে তার একটা কাহিনী কাব্য, কাহিনী কাব্য। এটাকে আবার গীতিকাব্য বলা হয়। হ্যাঁ, কাহিনী কাব্যকে আবার গীতিকাব্যও কিন্তু বলা হয়। কোন কাব্যটি পল্লী কবি জসীমউদ্দিন রচিত? দেখুন তো, কোনটি? রাখালি, রাখালি। কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 সালে জন্ম, 1976 সালে মৃত্যু। 1976 সালে আরেকজন মারা গিয়েছিলেন, কে? কাজী নজরুল ইসলাম। তারা সমসাময়িক ছিলেন। 1899 কার জন্ম? 1899 নজরুলের জন্ম। মৃত্যু হচ্ছে 1976। আর 1903 হচ্ছে জসীমউদ্দিনের জন্ম। কোনটি জসীমউদ্দিনের রচনা? গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়া ছদ্মনামে কে লিখতেন? গাজী মিয়া ছদ্মনামে কে লিখতেন? গাজী মিয়া ছদ্মনামে লিখতেন মীর মশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন। গাজী মিয়ার বস্তানি তিনি রচনা করেছেন। হাসুলিবাগের উপকথা কার লেখা? হাসুলিবাগের উপকথা কার লেখা বলেন? হাসুলিবাগের উপকথা তারাশঙ্কর, তারাশঙ্করের লেখা হাসুলিবাগের উপকথা। ভাওয়াল গড়ের উপাখ্যান কার লেখা? ভাওয়াল গড়ের উপাখ্যান কার লেখা? আপনার জেলার মীর মোশাররফ হোসেন, কুষ্টিয়া, কুষ্টিয়ার কুমারখালীতে জন্ম। এই ভাওয়াল গড়ের উপাখ্যান কার লেখা? ভাওয়াল গড়ের উপাখ্যান আবু জাফর শামসুদ্দিন। হ্যাঁ, আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর শামসুদ্দিন ভাওয়াল গড়ের উপাখ্যান আবু জাফর শামসুদ্দিন। হাসুলিবাগের উপকথা তারাশঙ্কর বললাম, তারাশঙ্কর। ঠাকুর বাড়ির আঙিনা, ঠাকুর বাড়িটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর বাড়ির আঙিনা, এটা হচ্ছে তার একটা স্মৃতিকথা। কি? স্মৃতিকথা এটা। কার? জসীমউদ্দিনের। জসীমউদ্দিনের রচনা কোনটি? যাদের দেখেছি, যাদের দেখেছি। এটা হচ্ছে তার একটা স্মৃতিকথা। ভবিষ্যতের বাঙালি তো আমরা আগেই পড়লাম, সৈয়দ মজনু আলী। পথে প্রবাসীটা কার বলুন তো? পথে প্রবাসে, পথে প্রবাসে, পথে প্রবাসে কার? অন্নদাশঙ্কর রায়। পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? দেখেন, বুবা কাহিনী উপন্যাস, তাই না? মাটির কান্না কাব্য, রাখালি কাব্য, বেদের মেয়ে নাটক। বেদের মেয়ে নাটক। উত্তর হচ্ছে কি? বেদের মেয়ে।
সৈয়দ অলিউল্লাহ। অলিউল্লাহ নিয়ে আমরা কিন্তু আলোচনা করে ফেলছি আগেই, দেখেন এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা নিয়ে কথা বলছি। কবর, কবর হচ্ছে নাটক মুনীর চৌধুরী, তাই না? কবর কার? মুনীর চৌধুরী। ভাষা আন্দোলন নিয়ে লেখা, এটা তিনি জেলখানায় বসে লিখেছিলেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা কাব্যনাট্য। এটা রচিতা কে? এটা রচিত হচ্ছে সৈয়দ শামসুল হক। এটা মুক্তিযুদ্ধের প্রথম কাব্যনাট্য। বহিপীর, এই বহিপীরটা হচ্ছে কার লেখা? সৈয়দ আলিউল্লাহর লেখা। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে কি? লাল সালু। ওরা কদম আলী, এটা একটা সামাজিক নাটক। এটা লিখেছেন কে? মামুনুর রশিদ। মামুনুর রশিদ। শামসুর রহমান। পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন কে? আচ্ছা, এইটাতে কিন্তু ঝামেলা আছে, হ্যাঁ? এটা হচ্ছে, এক হচ্ছে পাড়াতলি। পাড়াতলি হচ্ছে আহ শামসুর রহমানের গ্রামের বাড়ির নাম, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায়। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকার মাহুতটুলিতে। তার পিতার বাড়ি হচ্ছে পাহাড়তলি, নরসিংদী। কিন্তু পাহাড়তলিতে কারো গ্রামের বাড়ি না। এটা প্রশ্নটা ভুল ছিল, হ্যাঁ? বিসিএস এর প্রশ্নটাই আসছিল এরকম ভুল করে। দেখেন মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী তিনি বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন, বর্ধমান, ভারতের। শামসুর রহমান নরসিংদী। সেলিম আল দিন, দেখেন তাকে বলা হচ্ছে কি? সৈয়দ শামসুল হক তো আমরা আগেই বলেছি। সেলিম আল দিন, তাকে বলা হয় গ্রাম থিয়েটারের জনক। গ্রাম থিয়েটারের জনক বলা হয় কাকে? সেলিম আল দিনকে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, কার কবিতা? শামসুর রহমানের। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা। তারপরে হচ্ছে আষাঢ়ের ষাট। তারপর হচ্ছে কি? হ্যাঁ, আষাঢ়ের ষাট। তারপর ফেব্রুয়ারি 1969। তারপরে হচ্ছে উঠবট উটের পিঠে চলেছে স্বদেশ, নিজ বাসভূমি, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, অন্ডশ্রম। এই সবগুলো হচ্ছে কার কবিতা? শামসুর রহমানের কবিতা। সুফিয়া কামালের বিখ্যাত কবিতা কি? তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে, সাজের মায়া তার বিখ্যাত কাব্যগ্রন্থ। শওকত ওসমানের উপন্যাসগুলো আমরা আলাদা লিখে লিখে পড়লাম। সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের বিখ্যাত সাহিত্যকর্ম কি? তিনি একটা নাটক রচনা করেছেন, নাম কি? সিরাজউদ্দৌলা, ঐতিহাসিক নাটক। কোনটি শামসুর রহমানের রচনা বলেন? কোনটি শামসুর রহমানের রচনা? নিরন্তর ঘণ্টাধ্বনি, কিছুক্ষণ আগে লিখছিলাম না? সেলিনা হোসেনের ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস নিরন্তর ঘণ্টাধ্বনি। নিরালোকে দিব্যরথ, নিরালোকে দিব্যরথ, এটা হচ্ছে তার রচনা। নিরালোকে দিব্যরথ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? যেহেতু আমরা শামসুর রহমান পড়ছি, সবাই উত্তর করতে পারবো যে এটা হচ্ছে শামসুর রহমান। বুক তার বাংলাদেশের হৃদয়। আষাঢ়ের ষাট কবিতার লেখক কি? এই যে আসাদ, শহীদ আসাদ দিবস কবে বলুন তো? সাধারণ জ্ঞানের প্রশ্ন, শহীদ আসাদ দিবস কবে? এই যে আসাদের ষাট, এটা লেখার প্রেক্ষাপটটা ছিল হচ্ছে 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আসাদ যখন হচ্ছে আন্দোলনের নামে, তখন তাকে গুলি করে হত্যা করা হয়। আন্দোলনকারীরা আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করছিল, তখন শামসুর রহমান গুলিস্তান দিয়ে যাচ্ছিলেন রিক্সা করে। তখন তিনি এটা দেখেছিলেন, দেখে তার মনে হলো যে এটা তিনি একটা কবিতা লিখবেন, তখন তিনি কবিতা লিখেছিলেন আসাদের শার্ট। শহীদ আসাদ স্মরণে বর্তমানে একটা গেটের নাম করা হয়েছে আসাদ গেট। এটার আগের নাম ছিল আইয়ুব গেট। হ্যাঁ, হ্যাঁ, 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি। সৈয়দ আলী হাসান। 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান? সৈয়দ আলী হাসান। যেহেতু অপশনে একটাই, সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী হাসানের বিশেষত্ব কি? সৈয়দ আলী হাসান আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার ইংরেজি অনুবাদ করেছেন কে? সৈয়দ আলী হাসান, আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক। তিনি পদ্মাবতী নামে একটা প্রবন্ধ রচনা করেছেন, আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম। পদ্মাবতী যখন প্রবন্ধ হবে, তখন এটা রচয়িতা কে? সৈয়দ আলী হাসান। সুকান্ত ভট্টাচার্য, দেখেন কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত? এটা কিন্তু আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম, সুকান্ত ভট্টাচার্যের প্রবন্ধ বা গ্রন্থগুলো, কাব্যগ্রন্থগুলো। এটাও না, এটাও না, পালাবদল না। তার রচনা কি? হরতাল। তিনি রচনা করেছেন কি? আকাল। তিনি রচনা করেছেন কি? ছাড়পত্র।
তাই না? তার বিখ্যাত কবিতা বলে দিয়েছিলাম, তার বিখ্যাত কবিতা কি? 18 বছর বয়স। 18 বছর বয়স। তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে ভেজাল। তার বিখ্যাত উক্তি আছে কিন্তু, কি বলুন তো? সুকান্তের বিখ্যাত উক্তি কি? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর এটা কি? হ্যাঁ, শিশুর বাসযোগ্য করব, এ আমার অঙ্গীকার। পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব, এ আমার অঙ্গীকার। কিন্তু তিনি মারা গিয়েছিলেন মাত্র 20 বছর কয়েকদিন বয়সে। তাকে বলা হয় কিশোর কবি। শওকত ওসমান সম্পর্কে আমরা পড়ে ফেলছি, সুতরাং শুধু উত্তর করব। শওকত ওসমানের সবকিছু কিন্তু আমরা পড়ে ফেলছি, হ্যাঁ, এখন শুধু উত্তর করব। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? বলেছিলাম তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম সেটা। সেটা কি? কৃতদাসের হাসি তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। কোনটি শওকত ওসমানের রচনা নয়? শওকত ওসমানের রচনা নয় কোনটি? আচ্ছা, এটা বলতে পারবেন না? কিছুক্ষণ আগেই তো লিখলাম যে সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা হচ্ছে ভেজাল। তাহলে চৌরসন্ধি, কৃতদাসের হাসি, বনিয়াদম সবই তো শওকত ওসমানের। আবুল ফজল, দেখেন দুর্দিনের যাত্রী ছিল হচ্ছে একটা প্রবন্ধ কাজী নজরুলের, আর দুর্দিনের দিনলিপি এটা হচ্ছে আবুল ফজলের। কার লেখা? আবুল ফজলের। আবুল ফজল কে ছিলেন? আমরা কিন্তু যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ নিয়ে আলোচনা করছি, তিনি ছিলেন সেটার একজন বিখ্যাত লেখক এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তার একটা বিখ্যাত প্রবন্ধ রয়েছে, এটার নাম হচ্ছে মানব কল্যাণ। নাম কি? মানব কল্যাণ। আব্দুল কাদির সম্পর্কে জানার দরকার নেই, মুস্তারি ছবি দরকার নাই। জাহানারা ইমাম সম্পর্কে আমরা সবাই জানি। জাহানারা ইমাম, তাকে বলা হয় জননী, শহীদ জননী তার উপাধি। তিনি রচনা করেছিলেন কি? 71-এর ডায়েরি। 71-এর ডায়েরি কার রচনা? সুফিয়া কামাল। তিনি রচনা করেছেন 71-এর দিনগুলি। হ্যাঁ, 71-এর দিনগুলি। তার ছেলের নাম কি ছিল? রুমি। এই রুমি, তিনি ছিলেন ঢাকায় যে আমাদের গেরিলা সংগঠন ছিল ক্র্যাক প্লাটুন, এই ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন তিনি। তিনি শহীদ হন, সেজন্য তাকে বলা হয় শহীদ জননী। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ছিলেন কে? জাহানারা ইমাম। মনে রাখার জন্য বেশি বেশি পড়তে হবে, হ্যাঁ, বেশি বেশি পড়বেন, তাহলে আমার মতো মনে থাকবে। আমারও তো মাঝে মধ্যে পেস লেগে যায়, তারপরে প্রচুর স্টাডি করতে হয়, হ্যাঁ। প্রচুর স্টাডি করবেন, তাহলে দেখবেন যে একটার পর একটা ধারাবাহিকভাবে মনে পড়বে। যেমন ধরেন, আমি যখন বলছি যে আহ জাহানারা ইমাম, তিনি, তার উপাধি হচ্ছে কি? শহীদ জননী, তখন আমার মাথায় চলে আসলো কি? জননী সাহসিকা। জননী সাহসিকা কে? সুবিয়া কামাল। আবার যখন পড়ছি তার প্রেক্ষাপটে মিলিয়ে, তখন একাত্তরের দিনগুলির সাথে মিলে যায় কি? 71-এর ডায়েরি। 71-এর ডায়েরি কার? 71-এর ডায়েরি কার? সুফিয়া কামাল। তারপরে চলে আসে কি? 71-এর ঢাকা। কার? 71-এর ঢাকা সেলিনা হোসেন। আবার চলে আসবে কি? 71-এর বিজয় গাথা। কার লেখা? আরেকটা চলে আসবে 71-এর বিজয় নিশান। 71-এর বিজয় নিশান কার লেখা? হ্যাঁ, আক্তার মুকুল। আরেকটা কার লেখা? নিশানটা কার লেখা? রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। আক্তার মুকুল, এটা হচ্ছে বিজয় গাথা। এরকম চলে আসে, হ্যাঁ। ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? আচ্ছা, ফরুক আহমদ নিয়ে যখন আমি আলোচনা করছিলাম, তখন কিন্তু বলে দিয়েছিলাম তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাত সাগরের মাঝি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর শ্রেষ্ঠ কবিতা কোনটি? পাঞ্জেরি। পাঞ্জেরি শব্দের অর্থ কি? আলোকবর্তিকা। পাঞ্জেরি শব্দের অর্থ কি? আলোকবর্তিকা, পথ প্রদর্শক, তাই না? এই যে দেখেন, সাত সাগরের মাঝি, এটার রচয়িতা কে? সাত সাগরের মাঝি ফররুক আহমেদ। মুসলিম রেনেসার কবি বলা হয় কাকে? ফররুক আহমেদকে। তাহলে উত্তর হচ্ছে ফররুক আহমেদ। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? এটাও তার। সিরাজাম মুনিরা, নওফেল হাতেম, হ্যাঁ, সাত সাগরের মাঝি,
এগুলো সব কার রচনা? ফররুখ আহমদ। আল মাহমুদ, আল মাহমুদের বিখ্যাত রচনা হচ্ছে সোনালী কাবিন। তো এটা রচিত আল মাহমুদ। এখন আমি তার কয়েকটা বিখ্যাত কবিতার নাম আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে মহাদেশ, নাম শুনছেন? মহাদেশ, উপমহাদেশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক তার একটা উপন্যাস, উপমহাদেশ। তার একটা বিখ্যাত কবিতা লোক লোকান্তর। তার আর একটা বিখ্যাত কবিতা কি? নোলক, আমার মায়ের সোনার লোলক, সোনালী কাবিন। এগুলো কার লেখা? আল মাহমুদ। মুনীর চৌধুরী, এই যে কবর নাটক কার লেখা? দেখেন একই জিনিস কিন্তু, এই যে কিভাবে মনে রাখবেন, আপনি একটা জিনিস শুরু থেকে পড়তেছেন বারবার, কিন্তু আগেই পড়ে আসছি পরবর্তীতে প্রশ্ন আসছে, এরকম হয়ে যাচ্ছে, তাই না? দেখুন, কবর নাটক নিয়ে আলোচনা করেছি আমরা অনেকবার। তো এই কবর কার রচনা? মুনীর চৌধুরী। কবর হচ্ছে ভাষান্তর ভিত্তিক একটা নাটক। এটা কোথায় রচনা করা হয়েছিল? এটা হচ্ছে ঢাকা যে জেলখানা ছিল, সেই জেলখানা থাকা অবস্থায় লেখা হয়েছিল। শহীদুল্লাহ কাছে তো পড়লাম, জহির রায়হান পড়লাম। 1952 সালে 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? একই প্রশ্ন, ঘুরে ফিরে কিন্তু একই প্রশ্ন, হ্যাঁ। মুনীর চৌধুরী। কবর নাটকটির লেখক কে? মুনীর চৌধুরী। দেখেন একই প্রশ্ন। মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ। দেখেন, এই মুখরা রমণী বশীকরণ, এটা হচ্ছে কার লেখা? শেক্সপিয়রের লেখা একটা ইংরেজি গ্রন্থ, নাম কি? ট্রেমিং অফ স্ট্রিউ। ট্রেমিং অফ শ্রিউ, মুখরা রমণী বশীকরণ, এটা তিনি অনুবাদ করেছেন। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? তাহলে যেহেতু অনুবাদ গ্রন্থ এটা, তাহলে অনুদিত নাটক কোনটা? একই তো, মুখরা রমণী বশীকরণ। রক্তাক্ত প্রান্তর, এটা হচ্ছে তিনি মহাশ্মশান নামে যে কাব্য গ্রন্থটা রয়েছে, মহাকাব্য, এই মহাশ্মশান লিখেছেন কায়কুবাদ। এই মহাশ্মশানের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ, সেই কাহিনী নিয়ে রচনা করেন রক্তাক্ত প্রান্তর। হুমায়ুন আহমেদ। দেয়াল রচনাটি কার? দেয়াল, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক না, এটা একটা রাজনৈতিক উপন্যাস। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 1975 সাল পর্যন্ত যে কাহিনী, এই কাহিনী নিয়ে রচনা করা হচ্ছে দেয়াল। এটা রচিত হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে রচনাগুলো, সেগুলো কি কি? আগুনের পরশমণি, তারপরে কি শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প। তার প্রথম যে উপন্যাস, সেটার নাম কি? নন্দিত নরকে। নন্দিত নরকে, হ্যাঁ। তারাশঙ্কর, তারাশঙ্কর কি রচনা করেছেন? তারাশঙ্কর, তারাশঙ্কর রচনা করেছেন কি? একটি কালো মেয়ের কথা, তাই না? একটি কালো মেয়ের কথা, 1971। সেলিনা হোসেন কি রচনা করেছেন? যাপিত জীবন, নিরন্তর ঘণ্টাধ্বনি। তিনি রচনা করেছেন কি? হাঙর নদী, গ্রেনেড। বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু পঞ্চ পাণ্ডবদের একজন, বুদ্ধদেব বসু, তিনি মার্ক্সবাদী একজন লেখক, হ্যাঁ। সেলিম আল দিন, সেলিম আল দিনও কিন্তু আমরা বলে দিয়েছি, সেলিম আল দিন ছিলেন হচ্ছে গ্রাম থিয়েটারের জনক। এই যে গ্রাম থিয়েটার, হ্যাঁ, গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দিন। মমতাজ উদ্দিন আহমেদ, তার বিখ্যাত কিন্তু নাটক রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেমন স্বাধীনতা তুমি স্বাধীনতা। তারপরে কি? তার আর একটা বিখ্যাত নাটক রয়েছে, নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, আপনাদের খেয়াল আসলে একটু বলুন তো। আব্দুল্লাহ আল মামুনের তো আমরা পড়লামই, সুবচন নির্বাচনে, নির্বাসনে আব্দুল্লাহ আল মামুন পড়েছি। বহুব্রী একটা নাটক, এটা আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন, বহুব্রী। এটা হচ্ছে হুমায়ুন আহমেদের রচনা, হুমায়ুন আহমেদের রচনা একটা নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায়, একটা কাব্যনাট্য, এটা আমরা পড়েছি। সৈয়দ শামসুল হক। কবর, কবর একটা নাটক, মুনীর চৌধুরী। কবর যদি কবিতা হয় জসিমউদ্দিন, তাহলে মুনতাসির ফ্যান্টাসি, এটা হচ্ছে কি? সেলিম আল দিনের। সেলিম আল দিনের আরো বিখ্যাত নাটক রয়েছে, যেমন ধরেন হাত হদাই, হ্যাঁ, কি চাও সংকোচিল, হ্যাঁ, বর্ণচোরা কি চাও। মারুফা ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। কি চাও সংকোচিল, এটা আরো বেশিক্ষণ না, অল্প সময়, হ্যাঁ। কত বাজে? 51 বেজে গেছে না? এই যে শেষ করে দিব। আর কয়টা প্রশ্ন আছে মনে হয়? বেশি নাই। মানিক বন্দ্যোপাধ্যায় দিয়ে শেষ। মানিক, মানিক বন্দ্যোপাধ্যায়। তার এই যে দিবারাত্রি কাব্য, দেখেন দিবারাত্রি কাব্য, আমি কিন্তু শুরুতেই একবার বলছিলাম দিবারাত্রি কাব্য, প্রশ্নটা কিন্তু আসছে পরীক্ষায়।
দিবারাত্রি কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এটা কাব্য হলেও কিন্তু এটা কি একটা উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার। প্রবোধ কুমার, ঠিক আছে, প্রবোধ কুমার। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় কি? জেলে জীবন, জেলে জীবন। হ্যাঁ, তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, তারপরে হচ্ছে ইসামতি, এগুলো সব হচ্ছে জেলে জীবন নিয়ে লেখা। হ্যাঁ, বিহারীলাল চক্রবর্তী, তাকে ভোরের পাখি বলা হয়। বাংলা গীতি কবিতার জনককে বিহারীলাল, তাকে ভোরের পাখি বলা হয়। তাকে ভোরের পাখি বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হ্যাঁ, উত্তর তো বিহারীলাল। কে? বিহারীলাল, কিন্তু বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি গদ্যের জনক, তিনি জ্যোতিচিহ্নের জনক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি অপরাজেয় কথাশিল্পী। অপরাজেয় কথাশিল্পী। পেরিচাঁদ মিত্র, তিনি প্রথম বাঙালি উপন্যাসিক, তাই না? আলালের ঘরের দুলাল, তার আরেকটা বিখ্যাত উপন্যাস রয়েছে, সেটার নাম হচ্ছে আধ্যাত্মিকা। এই তো, শেষ। হ্যাঁ, শেষ, আমাদের প্রশ্নগুলো শেষ হয়েছে। আমরা যেহেতু রোজার সময়, সেজন্য আমরা যেভাবে শেষ করা যায় আর কি শেষ করার চেষ্টা করেছি। আশা করছি মোটামুটি একটা নোট নিয়েছেন আপনারা, বাকিটা পরবর্তীতে ক্লাসে নিয়ে নেবেন যখন রেকর্ডটা পেয়ে যাবেন। আহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আহ, ইফতার করবেন সবাই কিছুক্ষণ পরে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আর আগামীকালকে বিদ্যাবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত। আমাদের কালকে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ইফতার মাহফিল। সবার দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।